এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেওয়া ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন দিঘির ধারে অশরীরী ছায়া। বন্ধুরা, গল্প শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের এরকম আরও নতুন নতুন গল্প শুনতে পারেন। গল্পটা শুরু হচ্ছে, শুনতে থাকুন। ভূমিকা: পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, নাম হেদারপাড়া। চারদিকে শাল, সেগুন আর বাঁশঝাড়ে ঘেরা এই গ্রামটা দিনের বেলায় যতটা শান্ত, রাতের বেলায় ঠিক ততটাই অদ্ভুত। গ্রামের এক কোনায় ছিল একটা পুরনো দিঘি। দিঘিটার নাম কেউ মুখে আনত না। সবাই শুধু বলতো, ওই দিকটায় যাস না। কেন যাস না? এই প্রশ্নের উত্তর কেউ স্পষ্ট করে দিত না। শুধু চোখ নামিয়ে বলতো, ওখানে ছায়া আছে। অধ্যায় 1: অমিতের আগমন। অমিত শহরের ছেলে। কলকাতা থেকে এসেছে সে তার মামার বাড়ি হেদারপাড়ায়। কলেজের ছুটি পড়েছে, তাই কয়েকদিন গ্রামের শান্ত পরিবেশে কাটাবে বলে এসেছে। প্রথম দিনই সে লক্ষ্য করল, গ্রামের মানুষজন সন্ধ্যার পর খুব তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়ে। বিশেষ করে দিঘির দিকটা একেবারেই ফাঁকা হয়ে যায়। অমিত তার মামাকে জিজ্ঞেস করল, মামা, ওই দিঘিটার দিকে কেউ যায় না কেন? মামা একটু থেমে বললেন, ওটা নিয়ে বেশি কৌতূহল ভালো নয়। কেন? কারণ যে কৌতূহল দেখিয়েছে সে আর ফিরে আসেনি। অমিত হেসে উড়িয়ে দিল কথাটা। সে ভূতে বিশ্বাস করে না। অধ্যায় 2: নিষিদ্ধ পথ। পরের দিন বিকেলে অমিত বেরোল গ্রামের চারপাশ ঘুরতে। হাঁটতে হাঁটতে কখন যে সে দিঘির ধারে চলে এসেছে তা সে নিজেও বুঝতে পারেনি। দিঘিটার জল অদ্ভুতভাবে স্থির। একদম বাতাস নেই, তবুও জলের ওপর ছোট ছোট ঢেউ উঠছে। অমিত দাঁড়িয়ে তাকিয়ে রইল। হঠাৎ সে শুনতে পেল, ফিরে যা। চারদিকে তাকাল সে। কেউ নেই। আবার শব্দটা এল, ফিরে যা। এইবার শব্দটা যেন জলের ভেতর থেকে এল। অমিতের শরীর কাঁপতে লাগল। তবুও সে সাহস করে একটু সামনে এগোল। ঠিক তখনই সে দেখল জলের ওপর একটা ছায়া, কিন্তু আশেপাশে কেউ দাঁড়িয়ে নেই। ছায়াটা ধীরে ধীরে জলের ওপর নড়ছে, যেন কেউ হাঁটছে। অধ্যায় 3: বৃদ্ধ হরিনাথের সতর্কতা। হঠাৎ পিছন থেকে একটা কাঁপা গলা, ওখানে দাঁড়াস না। অমিত ফিরে তাকিয়ে দেখল, বৃদ্ধ হরিনাথ দাঁড়িয়ে আছে। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ। ওখানে কি আছে দাদু? অমিত জিজ্ঞেস করল। হরিনাথ ধীরে ধীরে বললেন, ওখানে যারা ডুবে মরেছিল তারা এখনও উঠে আসতে পারেনি। মানে? 50 বছর আগে এখানে একটা দুর্ঘটনা হয়েছিল। পূর্ণিমার রাতে 5 জন মানুষ একসঙ্গে ডুবে যায়। তারপর থেকে প্রতি পূর্ণিমায় তারা কাউকে না কাউকে ডাকে। অমিত বলল, আপনি এসব বিশ্বাস করেন? হরিনাথ শুধু বললেন, আজ রাতটা জানালা বন্ধ করে ঘুমাবি। অধ্যায় 4: পূর্ণিমার রাত। সেদিন রাতেই পূর্ণিমা ছিল। অমিত ঘুমাতে যাচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল, টপ 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 জলের শব্দ। তার জানালার নিচে যেন কেউ ভেজা পা নিয়ে হাঁটছে। সে জানালার কাছে গিয়ে তাকাল। আর যা দেখল তা দেখে তার বুক ঠান্ডা হয়ে গেল। 5টা ভেজা পায়ের ছাপ ধীরে ধীরে এগিয়ে আসছে তার ঘরের দরজার দিকে। কিন্তু কেউ নেই, শুধু পায়ের ছাপ। অধ্যায় 5: দরজায় কড়া নাড়া। ঠক ঠক ঠক। দরজায় কড়া নাড়ার শব্দ। অমিত জিজ্ঞেস করল, কে? কোনো উত্তর নেই। আবার ঠক ঠক। সে সাহস করে দরজার কাছে গেল। দরজার নিচ দিয়ে জল ঢুকছে। তারপর ধীরে ধীরে দরজার ওপার থেকে একটা ফিসফিসে গলা, দরজা খোল, আমরা ফিরে যেতে পারছি না। অমিত পিছিয়ে গেল। তার মনে পড়ল হরিনাথের কথা। সে দরজা খুলল না, কিন্তু হঠাৎ দরজার ওপার থেকে 5টা হাত একসঙ্গে দরজায় চাপ দিতে লাগল। দরজা কাঁপতে লাগল। অধ্যায় 6: অদ্ভুত সত্য। পরের দিন সকালে দরজার সামনে সত্যিই জল ছিল, আর ছিল 5টা কাদামাখা পায়ের ছাপ। অমিত দৌড়ে গেল হরিনাথের কাছে। হরিনাথ বললেন, ওরা তোকে ডাকছে, কারণ তুই ওদের দেখেছিস। আমি কি করব এখন? হরিনাথ বললেন, আজ রাতেই ওরা আবার আসবে। যদি তুই সাড়া দিস, তুই আর ফিরবি না। অধ্যায় 7: শেষ সিদ্ধান্ত। সেই রাতেই অমিত ঠিক করল সে দিঘির কাছে যাবে। সত্যিটা জানতেই হবে। পূর্ণিমার আলোয় দিঘিটার জল সাদা হয়ে উঠেছে। সে এগিয়ে গেল। হঠাৎ জলের ভেতর থেকে 5টা মুখ ভেসে উঠল। তারা একসঙ্গে বলল, আমাদের মুক্তি দে। অমিত কাঁপতে কাঁপতে বলল, কিভাবে? তারা বলল, আমাদের সঙ্গে চলে আয়।
অমিত পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা নড়ছে না। ধীরে ধীরে জলের ভেতর থেকে একটা ঠান্ডা হাত উঠে এল, তার পা ধরে ফেলল। তারপর আর একটা, তারপর সব অন্ধকার। উপসংহার: পরদিন সকালে গ্রামের মানুষ দেখল দিঘির ধারে অমিতের জুতো পড়ে আছে। অমিতকে আর কখনো পাওয়া যায়নি, কিন্তু তারপর থেকে প্রতি পূর্ণিমায় দিঘির জলের ওপর একটা নতুন ছায়া দেখা যায়। গ্রামের মানুষ বলে এখন সেখানে 6টা ছায়া হাঁটে। বন্ধুরা, শেষ হলো আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই রাখছি, পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রূপমের স্টোরি লাইন শুনতে থাকুন। ধন্যবাদ।